ইতিহাস সম্পর্কে সামান্যতম ধারণা রাখেন, অথচ চেঙ্গিস খানের নাম শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া যায়। পৃথিবীর ইতিহাসে অন্যতম অপরাজিত জেনারেল তিনি। তার সমকক্ষ সেনাপতির সংখ্যা মাত্র হাতে গোনা কয়েকজন। তিনি এককভাবে জয় করেছিলেন পৃথিবীতে সবচেয়ে বেশি অঞ্চল, এবং যিনি একই সাথে 4 কোটি নিরপরাধ মানুষের মৃত্যুর জন্য দায়ী। ধ্বংস, হত্যা, চাতুর্য, ক্ষমতা, লিপ্সা এবং রণকৌশলতার এক অভূতপূর্ব মিছিলে গড়া চেঙ্গিস খানের জীবন কাহিনী যেন একটি জীবন্ত সিনেমার মতো। তার ঘটনা বহুল জীবনের রোমাঞ্চকর উত্থান পতন এবং অচিন্তনীয় ধ্বংসলীলা সম্পর্কে না জানলে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়তো আপনার অজানাই থেকে যাবে। তাই চেঙ্গিস খানের জীবনের কিছু বিস্ময়কর তথ্য দিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিওটি। চেঙ্গিস খানের জন্ম আনুমানিক 1162 খ্রিস্টাব্দে, যদিও কিছু ঐতিহাসিকের মতে তার জন্মসাল 1155 বা 1167 খ্রিস্টাব্দেও হতে পারে। জন্মের সময় তার নাম ছিল তেমুজিন। বলা হয় তিনি জন্মেছিলেন এমন এক সময়ে যখন মঙ্গল গোত্রগুলো নিজেদের মধ্যেই ভয়ঙ্কর সংঘর্ষে লিপ্ত ছিল। তেমুজিনের জন্ম হয়েছিল ওনন নদীর তীরবর্তী অঞ্চলে, যা বর্তমান মঙ্গোলিয়া রাষ্ট্রের অন্তর্ভুক্ত। এই অঞ্চলটি ছিল বিস্তৃত তৃণভূমি ও কঠোর প্রাকৃতিক পরিবেশে ভরা। ঐতিহাসিকভাবে এলাকাটি পরিচিত ছিল মঙ্গল স্টেপ নামে। এই প্রতিকূল পরিবেশই তেমুজিনকে ছোটবেলা থেকেই করে তোলে কঠোর, সাহসী ও সহনশীল। চেঙ্গিস খানের প্রকৃত নাম ছিল তেমুজিন। তেমুজিন নামটি এসেছে তুর্কি মঙ্গল শব্দ তেমুর থেকে, যার অর্থ লোহা। বলা হয় তার বাবা ইয়েসুগেই এক শত্রু গোত্রপ্রধানকে পরাজিত করার পর সেই নামের স্মরণে সন্তানের নাম রেখেছিলেন তেমুজিন। নামের অর্থের মতোই তার জীবনও ছিল কঠিন ও ধীর। ইতিহাসে চেঙ্গিস খান এক ভয়ঙ্কর বিজেতা হিসাবে পরিচিত হলেও তার শৈশব ও প্রাথমিক জীবন ছিল কষ্ট, অপমান ও নিরন্তর সংগ্রামে ভরা। জন্মনাম তেমুজিন। এই শিশুটির জীবনের শুরুটাই হয়েছিল প্রতিকূল বাস্তবতার মুখোমুখি হয়ে। তেমুজিন যখন মাত্র 9 বছর বয়সী, তখন তার বাবা ইয়েসুগেই শত্রু তাতার গোত্রের দ্বারা বিষ প্রয়োগে নিহত হন। বাবার মৃত্যু শুধু একজন অভিভাবক হারানোই ছিল না, বরং পুরো পরিবারের নিরাপত্তা ও সামাজিক অবস্থানের পতনও ডেকে আনে। বাবার মৃত্যুর পর মঙ্গল গোত্রগুলো তেমুজিনের পরিবারকে ত্যাগ করে। ইয়েসুগে জীবিত থাকাকালীন পরিবারটির সম্মান ও সুরক্ষায় থাকলেও তার মৃত্যুর পর তারা হয়ে পড়ে গোত্রচ্যুত। তেমুজিন, তার মা হোয়েলুন এবং ভাই বোনদের বেঁচে থাকতে হতো বনজ খাবার, শিকার করা ছোট প্রাণী ও কন্দমূল সংগ্রহ করে। অভাব, ক্ষুধা আর অনিশ্চয়তা হয়ে ওঠে নিত্যসঙ্গী। চরম দারিদ্র্যের মধ্যে তেমুজিনের পরিবারের সৃষ্টি হয় অভ্যন্তরীণ দ্বন্দ্ব। খাদ্য সংকট ও টিকে থাকার লড়াই একসময় এতটাই তীব্র হয় যে তেমুজিন নিজের সৎ ভাই বেকতারকে হত্যা করতে বাধ্য হন, যা তার জীবনের এক অন্ধকার কিন্তু বাস্তব অধ্যায়। এই ঘটনা তার মানসিক দৃঢ়তা ও নিষ্ঠুর বাস্তবতাকে স্পষ্ট করে। কৈশোর বয়সেই তেমুজিনকে শত্রুগোত্র তাইজিউতরা বন্দী করে। তাকে কঠোর শেকলে বেঁধে রাখা হয় এবং কার্যত দাসের মতো ব্যবহার করা হয়। কিন্তু ভাগ্য ও বুদ্ধিমত্তার জোরে তিনি একসময় পালিয়ে যেতে সক্ষম হন। এই বন্দী জীবন তাকে শিখিয়েছিল ধৈর্য, কৌশল এবং সুযোগ কাজে লাগানোর গুরুত্ব। এই দুঃসহ অভিজ্ঞতাগুলোই তেমুজিনকে শিখিয়েছিল একাকী শক্তিশালী হওয়া যায় না, প্রয়োজন বিশ্বস্ত সঙ্গী ও ঐক্য। পরবর্তী জীবনে তিনি বন্ধুত্ব, আনুগত্য ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেন। তা তাকে মঙ্গল গোত্রগুলো একত্রিত করতে সহায়তা করে। চেঙ্গিস খানের শৈশব কোনো রাজকীয় আরামে কাটেনি, বরং ক্ষুধা, দাসত্ব, অবহেলা ও সহিংসতার মধ্য দিয়েই তার বেড়ে ওঠা। এই প্রতিকূলতায় তাকে গড়ে তুলেছিল কঠোর, কৌশলী ও অদম্য এক নেতায়। ইতিহাস প্রমাণ করে চেঙ্গিস খানের ভয়ঙ্কর শক্তির পিছনে লুকিয়ে ছিল এক কষ্টকর শৈশবের দীর্ঘ ছায়া।
বাল্যকাল ও কৈশোরের ভয়াবহ প্রতিকূলতা পেরিয়ে তেমুজিন যখন যৌবনে পা রাখেন, তখন তার জীবনের লক্ষ্য ছিল একটাই, টিকে থাকা নয়, বরং শক্তি ও সম্মান পুনরুদ্ধার। এই সময়টাই ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে একজন নির্যাতিত তরুণ ধীরে ধীরে পরিণত হয় ইতিহাসের সবচেয়ে শক্তিশালী শাসকদের একজন হিসেবে। যৌবনকালে তেমুজিন গড়ে তোলেন কিছু গুরুত্বপূর্ণ সম্পর্ক, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল জামুখার সঙ্গে তার বন্ধুত্ব। দুজন একসময় রক্তের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, তবে সময়ের সাথে সাথে তাদের দৃষ্টিভঙ্গি ও ক্ষমতার ধারণা আলাদা হয়ে যায়। এ বন্ধুত্বই ভবিষ্যতে রূপ নেয় ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বিতায়। একই সময়ে তেমুজিন নিজের অবস্থান শক্ত করতে তগরলের সাথে জোট বাঁধেন, যিনি কেরায়েত গোত্রের শক্তিশালী নেতা ছিলেন। এই রাজনৈতিক মিত্রতায় তেমুজিনকে প্রথম বড় ধরনের সামরিক শক্তি দেয়। তেমুজিনের স্ত্রী বর্তে একসময় মেরকিত গোত্রের দ্বারা অপহৃত হন। এই ঘটনা তেমুজিনের জীবনে মোড় ঘুরিয়ে দেয়। বর্তেকে উদ্ধারের জন্য তিনি প্রথমবারের মতো বড় সামরিক অভিযান পরিচালনা করেন, যেখানে তগরল ও জামুখার সহায়তা নেন। এই সফল অভিযান তাকে একজন যোগ্য যোদ্ধা ও নেতা হিসাবে পরিচিত করে তোলে। তেমুজিনের উত্থানের মূল শক্তি ছিল তার ভিন্নধর্মী নেতৃত্ব নীতি। তিনি গোত্রভিত্তিক অভিজাতত্বের পরিবর্তে যোগ্যতা ও আনুগত্যকে প্রাধান্য দেন। সাধারণ মানুষ ও দাসদের মধ্য থেকেও তিনি দক্ষ যোদ্ধা ও সেনানায়ক তৈরি করেন। এই নীতি তাকে দ্রুত জনপ্রিয় করে তোলে। বন্ধুত্ব ভেঙে জামুখা হয়ে ওঠেন তেমুজিনের প্রধান শত্রু। বহু বছর ধরে চলা গৃহযুদ্ধের পর অবশেষে তেমুজিন জয়ী হন। জামুখার পরাজয় ও মৃত্যুর মধ্য দিয়ে মঙ্গল স্ট্রেফে তেমুজিনের একচ্ছত্র কৃতিত্ব প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ যুদ্ধ ও রাজনৈতিক কৌশলের পর 1206 খ্রিস্টাব্দে মঙ্গল গোত্রগুলোর মহাসম্মেলন কুরুলতায়ে তেমুজিনকে সর্বমঙ্গল নেতা ঘোষণা করা হয়। তখনও তিনি গ্রহণ করেন ঐতিহাসিক উপাধি চেঙ্গিস খান। এই ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় মঙ্গল সাম্রাজ্যের যাত্রা। যৌবনকাল ছিল তেমুজিনের জীবনের রূপান্তরের সময়। দাসত্ব, অপমান ও নিঃসঙ্গতা থেকে উঠে এসে তিনি হয়ে ওঠেন এক কৌশলী রাজনীতিবিদ, দক্ষ সেনানায়ক ও দুর্ধর্ষী নেতা। এই উত্থানকালী ইতিহাসে জন্ম দেয় চেঙ্গিস খান নামের এক অপ্রতিরোধ্য শক্তি। 1206 খ্রিস্টাব্দে চেঙ্গিস খান সর্বমঙ্গল নেতা হিসাবে ঘোষিত হওয়ার পর ইতিহাস এক নতুন অধ্যায়ে প্রবেশ করে। ঐক্যবদ্ধ মঙ্গল জাতিকে সঙ্গে নিয়ে তিনি শুরু করেন একের পর এক রাজ্য জয়ের অভিযান, যা কেবল সাম্রাজ্য বিস্তারের গল্প নয়, বরং ভয়াবহ ধ্বংস ও আতঙ্কেরও প্রতীক হয়ে ওঠে। চেঙ্গিস খানের সেনাবাহিনী ছিল সময়ের তুলনায় অত্যন্ত আধুনিক ও শৃঙ্খলাবদ্ধ। দ্রুতগামী অশ্বারোহী বাহিনী, নিখুঁত তীরন্দাজি, কঠোর শৃঙ্খলা ও আজ্ঞা পালন এবং গোয়েন্দা তথ্যের দক্ষ ব্যবহার, এই সবকিছুই তার বিজয়ের মূল চাবিকাঠি ছিল। তিনি ভয়কে অস্ত্র হিসাবে ব্যবহার করতেন। একটি শহর ধ্বংস করে তার খবর ছড়িয়ে দেওয়া হতো, যাতে পরবর্তী শহরগুলো লড়াই ছাড়া আত্মসমর্পণ করে। চেঙ্গিস খানের প্রথম বড় লক্ষ্য ছিল উত্তর চীন। তিনি একে একে সিসিয়া ও পরে চীন রাজবংশের বিরুদ্ধে আক্রমণ চালান। বহু শক্ত দুর্গ ও নগরী তার সেনাবাহিনীর কাছে টিকতে পারেনি। চীনের উন্নত প্রযুক্তি ও প্রকৌশলীরা পরবর্তীতে মঙ্গল বাহিনীরই অংশ হয়ে যায়। চেঙ্গিস খানের সবচেয়ে ভয়ঙ্কর অভিযান ঘটে খোয়ারেজম সাম্রাজ্যের বিরুদ্ধে। একটি কূটনৈতিক অপমানের জবাবে তিনি এমন ধ্বংসযজ্ঞ চালান যে সমরখন্দ, বুখারা, উরগেঞ্জ নগরীগুলো কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। এই অভিযানে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়, যা ইতিহাসের অন্যতম ভয়াবহ হত্যাযজ্ঞ হিসাবে বিবেচিত। চেঙ্গিস খান নির্বিচারে ধ্বংস করতেন না। তার ধ্বংসলীলার পিছনে ছিল সুস্পষ্ট কৌশল। যারা আত্মসমর্পণ করত তাদের অনেক সময় পান দেওয়া হতো, যারা প্রতিরোধ করত তাদের জন্য থাকত সম্পূর্ণ ধ্বংস। এই নীতি তাকে দ্রুত ও তুলনামূলক কম যুদ্ধে বিশাল এলাকা দখলে সহায়তা করে। তার জীবনদশাতেই মঙ্গল সাম্রাজ্য বিস্তৃত হয় পূর্বে চীন, পশ্চিমে কাস্পিয়ান সাগর, উত্তরে সাইবেরিয়া, দক্ষিণে মধ্য এশিয়া পর্যন্ত। এ ছিল ইতিহাসের সবচেয়ে বড় সংযুক্ত স্থলভিত্তিক সাম্রাজ্য। চেঙ্গিস খানের রাজ্যজয় ইতিহাসে একদিকে যেমন অসাধারণ সামরিক দক্ষতার নিদর্শন, অন্যদিকে তেমনি ভয়াবহ ধ্বংসলীলারও প্রতীক। তিনি শুধু রাজ্য জয় করেননি, বরং যুদ্ধের ভাষা ও ক্ষমতার ধারণাকে বদলে দিয়েছিলেন। তার অভিযানের ছায়া আজও ইতিহাসের পাতায় রক্তক্ষয়ী বাস্তবতা হিসাবে রয়ে গেছে। ইতিহাসে মঙ্গল বাহিনীর নাম উচ্চারিত হলেই চোখের সামনে ভেসে ওঠে ধ্বংসস্তূপ, গণহত্যা আর আতঙ্কে কাঁপতে থাকা নগরী। চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গল সেনারা যে বর্বরতার নজির স্থাপন করেছিল
হত্যা মধ্যযুগীয় বিশ্বকে চিরতরে বদলে দিয়েছিল। মুঘল বাহিনীর বর্বরতা ছিল কেবল নিষ্ঠুরতা নয়, বরং একটি পরিকল্পিত সামরিক কৌশল। তারা ইচ্ছাকৃতভাবে এক দুটি শহরে চরম হত্যাযজ্ঞ চালাতো, যাতে সেই খবর ছড়িয়ে পড়ে দূর দূরান্তে। ফলাফল ছিল ভয়াবহ। পরবর্তী শহরগুলো অনেক সময় যুদ্ধ ছাড়াই আত্মসমর্পণ করত। যেসব নগরী আত্মসমর্পণ করতে অস্বীকার করত, তাদের জন্য অপেক্ষা করত ভয়ঙ্কর পরিণতি। বুখারা, সমরখন্দ, নিশাপুর, উরগেঞ্জ এই শহরগুলোতে লক্ষ লক্ষ মানুষ হত্যা করা হয় বলে সমসাময়িক ঐতিহাসিকেরা উল্লেখ করেছেন। ঘরবাড়ি, মসজিদ, মন্দির, গ্রন্থাগার কিছুই রেহাই পায়। কিছু কিছু অভিযানে নিহতদের মাথার খুলি দিয়ে স্তূপ তৈরি করা হতো, যা ছিল এক ধরনের মানসিক সন্তান। এই দৃশ্য শত্রুদের মনে স্থায়ী ভয় ঢুকিয়ে দিত এবং ভবিষ্যৎ প্রতিরোধের ইচ্ছা। যুদ্ধের সবচেয়ে ভয়াবহ শিকার ছিল সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশু। অনেককে দাসে পরিণত করা হয়, পরিবার ছিন্ন ভিন্ন হয়ে যায়, সমাজ কাঠামো ভেঙে পড়ে। এই মানবিক বিপর্যয় মঙ্গল অভিযানের অন্ধকার দিককে স্পষ্ট করে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, মঙ্গল বাহিনী সব জায়গায় একই আচরণ করেনি। যেসব শহর শুরুতে আত্মসমর্পণ করেছিল, অনেক সময় তাদের জান মাল রক্ষা করা হতো এবং প্রশাসন অক্ষুণ্ণ রাখা হতো। অর্থাৎ বর্বরতা ছিল সত্য সাপেক্ষ এবং কৌশলগত। আধুনিক ইতিহাসবিদরা মঙ্গল বাহিনীর বর্বরতাকে দুই দৃষ্টিতে দেখেন। একদিকে এটি ছিল মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ, অন্যদিকে এটি মধ্যযুগীয় যুদ্ধনীতির এক চরম বাস্তবতা। এই নীতি মঙ্গলদের অল্প সময়ে বিশাল সাম্রাজ্য গড়ে তুলতে সহায়তা করেছিল। মঙ্গল বাহিনীর বর্বরতা ইতিহাসে এক ভয়ঙ্কর অধ্যায়। এই বর্বরতা যেমন অসংখ্য প্রাণ কেড়ে নিয়েছে, তেমনি ক্ষমতা, যুদ্ধ, বয় ব্যবহারের ধারণাকেও নতুন রূপ দিয়েছে। চেঙ্গিস খান ও তার বাহিনী তাই ইতিহাসে একসাথে অপরাজেয় শক্তি ও রক্তাক্ত আতঙ্কের প্রতীক হয়ে আছে। চেঙ্গিস খানের জীবন কাহিনী নিয়ে এত কিছু জানার পর একটি প্রশ্ন সবার মনে আসতে বাধ্য: মানব ইতিহাসে চেঙ্গিসের স্থান আসলে কোথায়? প্রশ্নটির উত্তর বোধ হয় এত সহজ নয়। কোটি কোটি নিরীহ মানুষের হত্যাকারী এক যুদ্ধবাজ বর্বর এক জেনারেলকে আপনি নিছক ঘাতক হিসাবে ইতিহাসে স্থান দিতে পারবেন না। কারণ চেঙ্গিসের উত্থান পাল্টে দিয়েছিল পৃথিবীর চেহারা, সূচনা করেছিল এক নতুন অধ্যায়। তাই যতই ধিক্কার জানানো হোক, চেঙ্গিস খানের ঐতিহাসিক গুরুত্বকে কেউ অস্বীকার করতে পারবে না। আর সেজন্যই চেঙ্গিস পৃথিবীর ইতিহাসে স্থান করে নিয়েছে ধ্বংস ও রক্তপাতের এক ভয়াল প্রতিশব্দ হিসাবে। তবে মঙ্গলদের কাছে এখনো তিনি দেবতুল্য। চেঙ্গিস খানকে নিয়ে এখনো তারা গর্ব করে। চেঙ্গিস এখনো তাদের কাছে একটি অনুপ্রেরণার নাম। মঙ্গল বাহিনী কি বর্বর নাকি কৌশলী? কমেন্টে লিখুন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।